আজ শুরুতেই বলি, দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছিলাম, আপনাদের বলেছিলাম কি কি বিষয় আমার অদ্ভুত লেগেছে বা নতুন লেগেছে এই দ্বিতীয় পর্বের ভোটে, এবং তার মধ্যে বলেছিলাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্যাম্প, সেই ক্যাম্পের একটা জমজমাট ভাব, সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা, এগুলো চোখে পড়েনি। আমি পরে দেখলাম কমেন্টে দু একজন লিখেছেন যে না, এসব তো ছিল। তারা মনে করেছেন আমি এগুলো অ্যাবসলিউট টার্মে বলেছি, কিন্তু আসলে আমি রিলেটিভ টার্মেই বলেছিলাম। বেশিরভাগ জায়গায় চোখে পড়েনি। আমি যে সমস্ত জায়গায় লক্ষ্য করেছি সেখানে ছিল না। এটা খুব সাধারণ ছবি ছিল না, তার মানে এই নয় যে কোথাও ছিল না, কোথাও কোথাও হয়তো নিশ্চয়ই ছিল, এবং সেখানে ব্যাপারটা দেখে অনেকে ভেবেছেন যে এখানে তো দিব্যি এসব আছে। দেখুন, আমি যে প্রশ্নে এই বিষয়টার দিকে নজর দিয়েছিলাম তা হলো অন্যবার অন্য ভোটের দিন যে চেহারা দেখি তার থেকে কোথায় আলাদা, এটা চোখে লেগেছিল, তাই বলেছিলাম। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা তো জানি না যে এই ভোটের ফলাফল কি হবে। ইভিএমে ফলাফল বন্দী হয়ে রয়েছে, এখনো প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন এক্সিট পোলের রেজাল্ট সামনে এসছে। যদি ধরে নেওয়া যায় সংখ্যার নিরিখে, তাহলে এরকম গোটা পাঁচেক গুরুত্বপূর্ণ এক্সিট পোলের মধ্যে তিনটেতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, দুটোতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে, এমনকি যারা এইসব বিষয়ে নিজেদের বিশেষজ্ঞ মনে করেন, যারা এক্সিট পোলের ডেটা থেকে একটা প্রজেকশন দেওয়ার চেষ্টা করেন, তারাও কনফিউজড। তারাও নিশ্চিত হতে পারছে না এবারের ফলাফল কি হবে, কার দিকে যাবে। এটাই স্বাভাবিক। এবং যেভাবে অন্তত তিনটেতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে আর উল্টো দিকে দুটোতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে, অনুমান করা যায় যে খুব নেক টু নেক একটা ফাইট হয়তো রেজাল্টে হবে। অনেকে আবার বলছেন যে না, সবসময় এরকম ক্ষেত্রে নেক টু নেক ফাইট হয় না, অনেক সময় দেখা যায় কোনো একদিকে সম্পূর্ণ ঘুরে গিয়েছে ফলাফল। এবার যাই হোক না কেন, আজ আমি আপনাদের সামনে এরকম 10টা বিষয় রাখতে চাই, যে 10টা বিষয় পশ্চিমবঙ্গের সামনে, আমাদের এই রাজ্যের সামনে সবথেকে বড় পয়েন্ট অফ কনসার্ন। পয়েন্ট অফ কনসার্ন বলতে এই বিষয়গুলোকে যেই সরকারে আসুক না কেন তাকে সামলাতে হবে, এবং আগামী 5 বছরে যদি এই পরিস্থিতি যে অবস্থায় এখন আছে তার থেকেও খারাপ অবস্থায় যায়, তাহলে তা পশ্চিমবঙ্গ রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে মোটেই কোনো ভালো বার্তা বয়ে আনবে না। আরও অন্ধকারে গহীনে ঢুকে যেতে হবে আমাদের। একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গ প্রশ্নের মুখে। আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমরা সবসময় মনে করি যে পশ্চিমবঙ্গ নিয়ে খুব ভালো ভালো কথা হোক, পশ্চিমবঙ্গ সম্পর্কে খুব ভালো ভালো আলোচনা হোক। কিন্তু আপনারা জানেন গত বেশ কয়েকটা বছর ধরে ধীরে 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 নানা রকম প্রশ্ন উঠছে। এখন গ্লোবাল সোসাইটি, এখন হায়দ্রাবাদে কি হচ্ছে, ব্যাঙ্গালোরে কি হচ্ছে, মুম্বাইতে কি হচ্ছে, তা আমরা এখানে বসে জেনে যাই। পশ্চিমবঙ্গে কি হচ্ছে তা হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোরের লোক, সেখানকার বাঙালি, তারা কিন্তু সহজেই জেনে যান। ফলে সবসময় একটা কম্প্যারিজন চলে যে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা অন্য রাজ্যগুলোর তুলনায়, অন্যান্য যে বাঙালি সোসাইটিগুলো আছে অন্য রাজ্যে, তাদের তুলনায় এখানকার বাঙালিদের অবস্থান কি। এই পার্সপেক্টিভে আমি এই 10টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে রাখতে চাই। বদল হলে বিজেপি সরকার করতে পারে, বা আমি জানি না, কেউই এই সম্ভাবনার কথা বলেনি, কিন্তু ফলাফল যেহেতু আসেনি, আমি ধরে নিচ্ছি যে বামেরা ভোট পেয়ে একটা মিরাকল করে দিতে পারে, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি। আর না হলে তৃণমূল কংগ্রেস ফেরত চলে আসতে পারে। যেই আসুক না কেন, এই 10টা পয়েন্টে তাদেরকে কাজ করতে হবে এবং পশ্চিমবঙ্গকে উন্নত অবস্থানে নিয়ে আসতে হবে। এখন বিজেপি এখানে কখনো সরকার চালায়নি, ফলে বিজেপি এসে কিভাবে সরকার চালাবে, বিজেপি এই সমস্যার কিভাবে মোকাবিলা করবে, সেটা যদি বিজেপি সরকার করতে পারে তাহলে সেদিকে আমাদের নজর থাকবে। তৃণমূল কংগ্রেস যদি তারা আবার নতুন করে সরকার করার ম্যান্ডেট পায় এই রাজ্যের মানুষের কাছে, তাহলেও যে তৃণমূল কংগ্রেস গত 15 বছর সরকার চালিয়েছে সেই তৃণমূল কংগ্রেস ফিরবে কিনা সেটা নিয়েও একটা বিতর্ক আছে।
দেখুন, যে পয়েন্টগুলো আমি রাখছি, যে পয়েন্টগুলোতে পশ্চিমবঙ্গ প্রশ্নের মুখে পড়েছে, নিঃসন্দেহে এই পয়েন্টগুলো গত 10 বছরে আরও বেশি প্রশ্নের মুখে পড়েছে বাংলা। ফলে গত 10 বছরে যারা সরকার চালিয়েছেন তারা তো দায় এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু আমরা আশা করব যে তারাও যদি আবার নতুন করে সরকার করতে ফেরত আসেন, তবে সেই সরকার আগের সরকারগুলো থেকে অনেকাংশে যেন আলাদা হয়। কারণ এই পয়েন্টগুলোতে কাজ করতে হবে, এবং যেভাবে এতদিন হয়েছে সেভাবে যে কোনো ফসল আসেনি, সেভাবে যে কোনো লাভ পাওয়া যায়নি, তা সুস্পষ্ট। যেমন ধরুন, পয়েন্ট নাম্বার 1, ইন্ডাস্ট্রি, শিল্প। পশ্চিমবঙ্গ এমএসএমইর ওপর নির্ভরশীল, মিডিয়াম, স্মল অ্যান্ড মাইক্রো ইন্ডাস্ট্রিজ। কিন্তু এমএসএমই দিয়ে তো হয় না। একটা রাজ্যের রোজগার বাড়াতে গেলে সেখানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি দরকার। এবং এই যে বড় ইনভেস্টমেন্ট এ রাজ্যে আসছে না, বিশেষ করে টাটারা চলে যাওয়ার পর যে বিতর্ক পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না, এই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বেরোতে হবে। আগামী 5 বছরের মধ্যে যেই সরকার গড়ুক না কেন, তাদের কাছে এটা সম্ভবত 1 নম্বর চ্যালেঞ্জ। কারণ এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছি, পরিসংখ্যান বলছে এমএসএমই সেক্টরে গ্রোথ দেখানো হচ্ছে পরিসংখ্যানে। পরিসংখ্যান অনেক কিছুই দেখায়, 3 রকমের মিথ্যে আছে, লাই, ড্যাম লাই আর স্ট্যাটিস্টিক্স। কিন্তু তাও আমি পরিসংখ্যান উল্লেখ করতে চাই, ইন্ডাস্ট্রি গ্রোয়িং অ্যাট 7% প্লাস, 7% হারে বাড়ছে ইন্ডাস্ট্রি। এটাকে গ্রোথ হিসেবে বললেও বুমিং বলা যাচ্ছে না। যেভাবে মহারাষ্ট্র বাড়ছে, গুজরাট বাড়ছে, এমনকি উড়িষ্যা তার সঙ্গেও কাছাকাছি আসছে না। 1.2 লক্ষ কোটির ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট তো হয়েছে, কিন্তু তার ফল আমরা এখনো অবধি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। নতুন যে সেক্টরগুলো তৈরি হচ্ছে, ইলেকট্রিক ভেহিকল, কেমিক্যালস, এই ধরনের শিল্প পশ্চিমবঙ্গে কোথায়? ভবিষ্যতের মার্কেট কিন্তু ডমিনেট করবে এরা। ফলে ভবিষ্যতের মার্কেটে পশ্চিমবঙ্গ, তা কৃষি এক জায়গায় একটা শক্তিতে নিয়ে আছে, এমএসএমই কিছু নিশ্চয়ই করছে, কিন্তু বড় শিল্প যা পশ্চিমবঙ্গের সামনে 1 নম্বর চ্যালেঞ্জ আগামী 5 বছরের জন্য। আনএমপ্লয়মেন্টের সঙ্গে আমি আরেকটা বিষয়কে মিশিয়ে রাখতে চাই, তা হলো মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যারা পশ্চিমবঙ্গ ছেড়ে এই মুহূর্তে কেরালায় যাচ্ছেন, মহারাষ্ট্রে যাচ্ছেন, গুজরাটে যাচ্ছেন কাজের খোঁজে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। এটা যে একটা মারাত্মক সমস্যা তৈরি করেছে, তা এই যে সরকার বিদায় নিচ্ছে সেই সরকারের শেষ দিকের কাছ থেকেও বোঝা যায়। তারা যুবসাথী প্রকল্পের কথা বলেছেন, অর্থাৎ এখানকার যুবকরা কাজ পাচ্ছেন না, সেই জন্য তাদেরকে একটা মাসিক ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। সমস্যাটা, ইউথ আনএমপ্লয়মেন্টের সমস্যাটা গত বেশ 5-7 বছরে এমন একটা জায়গায় গেছে, আশঙ্কাজনক। 15 থেকে 29 বছরের মধ্যে যাদের বয়স, 18%, 2025-এর এস্টিমেট বলছে আরবান বা ওয়েস্ট বেঙ্গলে 18% মতো বেড়েছে এই ইউথ আনএমপ্লয়মেন্ট, যেটা সর্বভারতীয় স্ট্যাটিস্টিক্স হচ্ছে 9.9%, পশ্চিমবঙ্গের ডবল। এবং সব থেকে বেশি আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট পশ্চিমবঙ্গের ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে বেশি সংখ্যায় আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট রয়েছেন। এটা আমি পরিসংখ্যান দেখেই বলছি। 25% এডুকেটেড ইউথ আনএমপ্লয়েড, যা অর্থাৎ টোটাল যা শিক্ষিত যুব সমাজ, তার 25% হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই। আর মাইগ্রেশন, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কাজের খোঁজে যাওয়া, ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে ভারতের সব থেকে বোধহয় শীর্ষে থাকা রাজ্য এই মাইগ্রেন্ট লেবারের পরিসংখ্যানে। সব থেকে বেশি সংখ্যায় পশ্চিমবঙ্গ থেকে যুবকরা বেরিয়ে যাচ্ছেন, অন্য রাজ্যে গিয়ে চাকরির খোঁজ করছেন। 2026-এর ডেটা পয়েন্ট, 10,730 জন শুধুমাত্র কর্ণাটকাতে ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরির জন্য গেছেন। 10,730 একটা রাজ্যে গেছে পশ্চিমবঙ্গ থেকে। সব মিলিয়ে এখন পশ্চিমবঙ্গে এই যে ভোট হয়ে গেল, অনেক মাইগ্রেন্ট লেবার যারা বাইরে গিয়ে কাজ করছেন, এমনকি যারা হোয়াইট কলার জবে আছেন, পশ্চিমবঙ্গে চাকরি পাননি, বাইরে গিয়ে চাকরি করছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ম্যানেজমেন্ট ট্রেনিং হয়েছেন, বাইরে গিয়ে কাজ করছেন, হোটেল ম্যানেজমেন্ট পড়ে বাইরের হোটেলে গিয়ে, অন্য রাজ্যের হোটেলে গিয়ে কাজ করছেন, অনেকে ফিরে এসে ভোট দিয়েছেন। এরকম প্রত্যেক বছর দেখা যায় না, এবছর যা দেখা গেছে, বহু এরকম যারা বাইরে রয়েছেন পেশার খাতিরে,
তারা পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন ভোটটা দেওয়ার জন্য। এই পরিসংখ্যান বলছে 22 লক্ষ লোক বাইরে যারা অন্য রাজ্যে চাকরি করে পশ্চিমবঙ্গে ফিরে এসে ভোট দিয়েছেন, 22 লক্ষ। বেশ, 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বরে আসুন, ঋণের বোঝা। 8 লক্ষ কোটি টাকা পেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপর ঋণের বোঝা। ডেড জিএসডিপি রেশিও বলে একটা কিছু হয়, ঋণ আর কত আমার উৎপাদন, তার একটা অনুপাত হয়, সেটা 37 থেকে 38% পৌঁছে গেছে। ওয়ান অফ দি হাইয়েস্ট, সেকেন্ড অনলি টু পাঞ্জাব। আমাদের আগে এখনো পাঞ্জাব আছে। কোনো কোনো ক্ষেত্রে 40% হচ্ছে রিস্ক জোন। 40%-এ পৌঁছে গেলে সাধারণভাবে ঋণ পাওয়া যায় না। আমার যা উৎপাদন ক্ষমতা, আমার ঋণ কতটা নিতে পারবো আমি, তারও একটা হিসেব আছে। ফলে এই যেখানে আমরা 38%-এ রয়েছি, 40%-এ যে মুহূর্তে পৌঁছে যাব, বাজার থেকে আর পশ্চিমবঙ্গ রাজ্য ঋণ নিতে পারবে না। সেফ বেঞ্চমার্ক হচ্ছে 25 থেকে 30% থাকা উচিত, সেখানে আমরা এই মুহূর্তে 38% রয়েছি। রেভিনিউ ডেফিসিট, ডে টু ডে যে খরচ হয় সরকারের, সেটাও 1.7% অফ জিএসডিপি, প্রায় 2% পৌঁছে গেছে আমাদের মোট উৎপাদনের। এইটা প্রমাণ করে যে এমনকি সরকারি কর্মীদের মাইনে দিতে গিয়েও সরকারকে পশ্চিমবঙ্গে ঋণ নিতে হয়েছে। এখন যে অবস্থানে আছে, যেই এসে সরকার করবে না, পরের মাসের মাইনে যখন তার কর্মীদের দিতে হবে, তাকে আবার ঋণ নেওয়ার জন্য খোঁজ নিতে হবে, যদি না আগের ঋণের টাকা কিছুটা থেকে গিয়ে থাকে। অর্থাৎ সরকারি কর্মচারীদের ঋণ নিয়ে বেতন দিতে হচ্ছে সরকারকে। ন্যাচারালি এরকম পরিসংখ্যান আমাদেরকে, রোজ আমরা তো এগুলো নিয়ে মাথা ঘামাই না, ফলে আমাদের মনে সে আশঙ্কার মেঘ তৈরি হয় না। কিন্তু সত্যি এটা আশঙ্কার ব্যাপার। আগামী যে সরকার আসবে, সেই সরকার এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করবে, এটা কিন্তু দেখার। কারণ ঠিকঠাক যদি মোকাবিলা করতে না পারে, যদি আর্থিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে আগামী 5 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা অবস্থানে যাবে, ওই ব্যাংকরাপ্ট বলে একটা শব্দ আছে, পশ্চিমবঙ্গ কিন্তু ঋণের জালে এমনভাবে আবদ্ধ হয়ে যাবে যেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। 4 নম্বর পয়েন্ট, ল অ্যান্ড অর্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব থেকে বেশি সমালোচিত হয়েছে এই পয়েন্টে। রাজনৈতিকভাবে তো হয়েইছে, বিরোধী রাজনৈতিক দল তো বলেইছে, কিন্তু মানুষও, তাদের মধ্যেও এই ধারণা ক্রমশ বেড়েছে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা প্রশ্নাতীত নয়। তার মানে এই নয় যে প্রত্যেক অলিতে গলিতে রোজ ঝামেলা হচ্ছে, বোম পড়ছে, মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। শুধু এটাই আইন শৃঙ্খলা নয়, মানুষের একটা আস্থা থাকা দরকার প্রশাসনের ওপর। আস্থা, যদি কোনো কারণে আমার ওপর কেউ অবিচার করে, আমার ওপর কোনো অপরাধ হয়, তাহলে প্রশাসন তার সুবিচার করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এই যে আস্থা, এই জায়গাটায় সব থেকে বড় ঝটকা লেগেছিল আরজি করের পর। এবং এখনো পর্যন্ত অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আরজি কর তো লোকসভা নির্বাচনের পরে হয়েছিল, আরজি করের পরে প্রথম নির্বাচন কিন্তু এই বিধানসভা নির্বাচন, বড় নির্বাচন বলতে, যা একেবারেই সরকার গড়ার নির্বাচন, পশ্চিমবঙ্গে সরকার গড়ার নির্বাচন। আরজি করের ঘা তৃণমূল কংগ্রেস পুরোপুরি মুছে ফেলতে পারেনি, তার একটা এফেক্ট এবারের নির্বাচনে নাকি হয়েছে। ফলাফল সামনে আসুক, এ নিয়ে আরও কথা বলার সুযোগ থাকবে, কিন্তু এটুকু বলা যায় যে আইন, প্রশাসন, এই রাজ্যের আইন শৃঙ্খলা, প্রশাসনের উপর মানুষের আস্থা, এটা কিন্তু কিছুটা হলেও চির খেয়েছে গত কয়েক বছরে। নতুন সরকারকে এ ব্যাপারে নজর দিতে হবে। করাপশন, দুর্নীতি, পশ্চিমবঙ্গ দুর্নীতি সমর্থক হয়েছে, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি জাতীয় স্তরে বারবার বড় প্রশ্নের সামনে পড়েছে, বারবার নষ্ট হয়েছে। অনেক প্রবাসী বাঙালি, যারা আপনাদেরও আত্মীয় স্বজন নিশ্চয়ই প্রবাসে আছেন, তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, তারা এই প্রশ্নগুলো তোলে যে বাঙালি হিসেবে তারা সমালোচিত হয়েছেন, তারা যেখানে আছেন সেই রাজ্যে, কারণ এই বিপুল পরিমাণ দুর্নীতি। দুর্নীতি কোন রাজ্যে হয়নি? দুর্নীতি এর আগে কি অন্য রাজ্যে হয়নি? দুর্নীতির জন্য তো দিল্লির মুখ্যমন্ত্রীকে জেল পর্যন্ত খাটতে হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জেল হয়নি। কিন্তু তারপরেও যে একের পর এক দুর্নীতির অভিযোগ, তা কিন্তু পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। গ্রামীণ অঞ্চলের মানুষ শুধুমাত্র ভাতার জন্য যে সুখে আছেন বা ভাতার জন্য এই সরকারকে দারুণ মনে করেছেন,
পরিসংখ্যান কিন্তু তা বলছে না। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে অমিত শাহ জুট সম্পর্কিত তার রাজনৈতিক ভাষণে এখানে প্রচারে এসে বলেছেন যে জুট বা পাট, পশ্চিমবঙ্গের পাট চাষিরা বঞ্চিত হচ্ছেন, আমরা এই করেছি ওই করেছি। এগ্রিকালচার সেক্টরকেও কিন্তু কেন্দ্র থেকে আসা বিজেপির নেতা মন্ত্রীরা তারা কিন্তু ছাড়েননি। সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের পারফরমেন্স খুব প্রশ্নাতীত নয়। বর্ডার ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী একটা রাজ্য, বিস্তীর্ণ সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন ভারতের জন্য খুব সন্তোষজনক নয়। এই অবস্থায় বর্ডার নিয়ে বড় প্রশ্ন চিরকাল বিজেপি তুলে এসছে। কিন্তু যারা এই নিরাপত্তা বিশেষজ্ঞ, বিশেষ করে এক্স আর্মির যারা বড় পদস্থ অবস্থানে ছিলেন আর্মিতে, যারা বোঝেন জাতীয় নিরাপত্তা বিষয়টা, তারাও কিন্তু মনে করেছেন যে সীমা নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের, যেই আসুক না কেন সরকারে, যে তাকে আলাদা নজর দিতে হবে আগামী 5 বছর। কারণ পূর্ব প্রান্তে একজন বন্ধু প্রতিবেশী এই মুহূর্তে জোর গলায় আমরা কিন্তু বলতে পারছি না। নাম্বার 8, আরবান ইনফ্রাস্ট্রাকচার। এগুলো খুব বড় না হলেও এগুলো পয়েন্ট। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বেআইনি বাড়ি নিয়ে বড় বিতর্ক পশ্চিমবঙ্গে হয়েছে। নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে। তারপরে সেই অঞ্চলে যেখানে ওই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে, একাধিক এরকম ধরনের বাড়ি, বেআইনি স্ট্রাকচার আলোচনার মধ্যে এসছে। কিন্তু তারপরেও সেই স্ট্রাকচারগুলো কিন্তু রয়েছে। উত্তর কলকাতায় এক তৎকালীন শাসক দলের নেতা, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি, বোধহয় আমার হিসেব যদি ভুল না হয় 7, 8, 10 বার হয়তো কোর্ট বলেছে ভেঙে দাও, কিন্তু তারপরেও সেই বাড়ি এখনও ভাঙা পড়েনি। সব মিলিয়ে এটাও কিছুটা ল অ্যান্ড অর্ডারেরও বিষয়। এডুকেশন টু এমপ্লয়মেন্ট গ্যাপ, একটু আগে আমি যেটা বলছিলাম সেটাকে যদি আলাদা করে ধরি, আমাদের এখানে এডুকেশনের ব্যাপারে আর একটা পয়েন্ট খুব জরুরি। সেটা হচ্ছে সরকারি এডুকেশন যে অবস্থানে রয়েছে গত 5 বছর বা 10 বছরে তার যে পরিস্থিতি হয়েছে, সেদিকেও কিন্তু নতুন সরকারকে নজর দিতে হবে। আর নাম্বার 10, যেই আসুক সরকারে, এই যে পোলারাইজেশন পলিটিক্স, পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে কিন্তু এই পোলারাইজেশন পলিটিক্স খুব খাপ খায় না। ফলে দেখুন, দেশের বিরুদ্ধে যারা, দেশের অবৈধ নাগরিক হিসেবে যারা দেশের মধ্যে থেকে যারা দেশের বিরুদ্ধে কাজ করছেন, তাদেরকে আমি এর সঙ্গে তুলনা করছি না। কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিক আছেন, তাদের অবস্থানকে ধর্মের ভিত্তিতে বিচার যদি কোনো সরকার এসে করে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে বড় ক্রাইসিসগুলো পশ্চিমবঙ্গ ফেস করছে, তার থেকে অনেক বড় ক্রাইসিস তৈরি করবে। ফলে যেই সরকারে আসুক না কেন, এই পোলারাইজেশন পলিটিক্সের একটা অন্যরকম জবাব তাকে খুঁজে বার করতে হবে। এমন একটা অবস্থানে তাকে কাজ করতে হবে যাতে সরকারকে কেউ যেন আঙুল তুলে না বলতে পারে যে এই সরকার পোলারাইজেশন পলিটিক্সের অ্যাপিজমেন্ট করছে, তাকে সমর্থন করছে, তাকে হাওয়া দিচ্ছে। ফলে নতুন সরকার হিসেবে যে কোনো রাজনৈতিক দলই সুযোগ পান না কেন মানুষের রায় নিয়ে, পশ্চিমবঙ্গের সরকার গড়া কিন্তু এই মুহূর্তে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মাথার ওপরে অনেকগুলো বড় খাড়া ঝুলছে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে এই আঘাতগুলো থেকে কতটা সুরক্ষিত থাকবেন, তা কিন্তু এই নতুন সরকার তাদের পলিসি ঠিক করবে। আমরা আশা করব যিনিই দায়িত্ব পান, যারাই দায়িত্ব পান, তারা এগুলো মাথায় রাখবেন এবং আগামী 5 বছরে এই গুরুতর অবস্থা থেকে আমাদের রাজ্য ঘুরে দাঁড়াতে পারবে।